নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি টট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত এবং যে জাতকটির অনলাইন প্রেডিকশন করব সেই জাতকটির একবার আমি অনলাইন প্রেডিকশন করেছি, তার কর্মের রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছি। সেই জাতকটি বহরমপুরে গেলেই আমার সাথে দেখা করেন। তারপরেও আজকে আমি তার বিবাহ নিয়ে প্রেডিকশন করব। শুরুতেই জানিয়ে রাখি, যারা যারা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করেন, যারা যারা অ্যাস্ট্রোলজি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলে নয়, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে বিশ্বাস করেন, তাদের চাইতেও বেশি যারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে ভিত্তিহীন মনে করেন বা বিশ্বাসযোগ্য নয় মনে করেন, তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি বা অনলাইন প্রেডিকশনটিও শোনার দরকার নেই। অনলাইন প্রেডিকশনের আগে যে কথাগুলো বলবো সেই কথাগুলোও কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার যথার্থতা আপনারা নিজেরাই কিন্তু বিশ্লেষণ করবেন, চিন্তা ভাবনা করবেন যে আমার দিক দিয়ে আমি কতটা ঠিক বা কতটা ভুল। আর যারা যারা আমাকে ফলো করেন, আমার ইউটিউব চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী ফলো করেন এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিশ্বাস মারাত্মক, একটি শব্দও বাদ দেবেন না, একটি শব্দও বাদ দেবেন না। অ্যাস্ট্রোলজিক্যাল যে চিন্তাধারা, সেই চিন্তাধারা পুরোটা বদলে যাবে, এটা আমি কথা দিলাম। এখন যে জাতকটি আমার কাছে এসেছিল বা জাতকটির সর্বপ্রথম প্রেডিকশন করেছিলাম, অনলাইনেই প্রেডিকশন করেছিলাম, প্রথমেই একটা কনফিউশন দূর করা ভালো। এই জাতকটির বাবা নিয়ে তো আমি পরবর্তীকালে বলবো, শুধু এইটুকুই বলবো, যখন আমাকে তার ছেলের সম্পর্কে অর্থাৎ এই জাতকটির সম্পর্কে প্রেডিকশন করতে বলেন, আমি বারবার ধরে বলেছি আমার কিন্তু সুপার কম্পিউটার ব্রেন। আপনারা যেভাবেই নিন, আপনারা যারা আমার চেম্বারে এসেছেন তারা জানেন আমার কিন্তু সুপার কম্পিউটার ব্রেন। আমি কখনো কোনো কথা ভুলি না। অনেক সময় সেইগুলোকে ভুলে থাকার মতন করে থাকি, কিন্তু কখনো কোনো কথা ভুলি না, ভালো খারাপ যে কোনো ক্ষেত্রেই। সেটা আজ বলে নয়, কিন্তু আমার ছোটবেলাকার থেকে সমস্ত ঘটনা, প্রতিটি মুহূর্ত আমার কিন্তু মনে আছে। তার বাবা, এই জাতকটির বাবা আমাকে বাবা বলে ডাকে। এই জাতকটির বাবা আমাকে ভীষণ শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে এবং তিনি একজন রেসপেক্টেড পার্সন, আমি স্বীকার করছি, কিন্তু বিপুল ঝাড়ফাড়ও আমার কাছে খায়। আমার সন্তান হওয়ার জ্বালা কি সে খুব ভালো মতন টের পায়। তারপরেও তার বিশ্বাস ভক্তি তো আছেই, তা না হলে 2রা আগস্ট আমার স্টুডেন্টরা আসবে চ্যানেলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে এবং তাদের মতামত জানাবার জন্য। তখন তার বাবাও কিন্তু বলেছিল, স্যার আমি কিন্তু গাড়ি ধরার জন্য প্রস্তুত, কোথায় যেতে হবে আমাকে একটু বলে দেবেন তো, কেননা আমি তো চ্যানেল ভিশন টিভি চ্যানেলটা চিনি না, অ্যাড্রেসটা। আমি তখন বলেছিলাম চুপচাপ বাড়ি চলে যাও, তোমাকে কষ্ট করে আসার দরকার নেই।
সে কিন্তু নিজে থেকেই আসতে চেয়েছিল। তার মানে কতটা সম্মান, কতটা শ্রদ্ধা, কতটা বিশ্বাস। তার কারণ বহু দূরে থাকে, শিলিগুড়ির আশেপাশে থাকে, আমি এখানে এখন আর বলছি না। সুতরাং প্রচন্ড বিশ্বাস। তার বাবা আমাকে প্রথমেই বলেছিল, আমার ছেলের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠালাম, কিন্তু এটা ভুল হলেও হতে পারে বা এটা সঠিক না হলেও হতে পারে। আমি তখন বলেছিলাম, তাহলে চোখের কর্নিয়ার ছবি পাঠাও। তখন চোখের কর্নিয়ার ছবিটাও কিন্তু পাঠিয়েছিল। সুতরাং তুমি কালকে বা আজকে সকালবেলায় অফিসের সাথে তোমার কথা হয়েছে, তখন তুমি অফিসের মানুষজনদের জানিয়েছো, এর বাবাকে বলছি, যে আমার ছেলের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা তো ঠিক নেই, তাই জন্য আমি সেটা আর পাঠালাম না, বিয়ের ব্যাপারে চোখের কর্নিয়ার ছবি পাঠালাম না। তুমি যখন প্রথম প্রেডিকশনটি করেছিলে, সেটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে হয়নি। তুমি একটু ভালো মতন চিন্তা করার চেষ্টা করো। তার কারণ তুমি যখন পুলিশে কাজ করো, অত্যন্ত দায়িত্বশীল একটা কর্মের সাথে তুমি যুক্ত। তোমার বুদ্ধি বা তোমার স্মরণ শক্তি এত দুর্বল হবে কেন? তোমার ছেলের যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠাবার পর তুমি আমায় বললে, এটা কিন্তু মেবি মে নট বি, হতেও পারে হতে নাও পারে। তখন আমি বলেছিলাম, চোখের কর্নিয়ার ছবিও তাহলে পাঠিয়ে দিন, যেহেতু তখন তোমার সাথে আমার সেরকম পরিচয় ছিল না। তখন ছবিটা যখন পাঠিয়েছিলে, তখন কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা সেই ছক ক্রিয়েট করা হয়নি, বা যদি করা হয়েও থাকে তার সাথে কিন্তু কালপুরুষ ছককে ট্যালি করে করানো হয়েছিল। অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেট করে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটাকে রেকটিফাই করেছিল আমার সফটওয়্যার। সুতরাং যেই প্রেডিকশনটা এখনো ইউটিউবে রয়েছে, তুমি ডাউনলোড করেও রেখে দিয়েছো, সেখানে যে জন্ম ছক, সেখানে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের কথা আছে, সেটা 100% অ্যাকুরেট। সেটা কেবলমাত্র ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা ক্যালকুলেট করা হয়নি। ছেলেটির বিবাহ নিয়ে লাস্ট কয়েক মাস ধরে বহরমপুরের চেম্বারে বিরাট এক নাটক সৃষ্টি হয়েছে। আমি বাবা ছেলেকে বিয়ে দেবেই, আর ছেলে মা বাবা যে ধরনের বিয়ে দিতে চাইছে তার এগেনস্টে। চেম্বারের মধ্যে রীতিমতো বাগযুদ্ধ, এ মারতে চায়, ও মারতে চায়, এর বিপি হাই হয়ে যায়, ওর বিপি হাই হয়ে যায়। আর মধ্যিখান থেকে চেম্বারে বসে আমি বুঝে উঠতে পারছিলাম না, চেম্বারটাকে চ্যাংড়ামি করার জায়গা, চেম্বারটাকে হাজবেন্ড ওয়াইফের তর্কাতর্কির জায়গা, আমি বুঝে উঠতে পারছিলাম না। যদিও ভালো মতন হ্যান্ডেল করেছিলেন আমার অফিসের মানুষজন, কিন্তু বেশ কয়েক মাস ধরেই লাফড়াবাজি চলছে। গল্পটা একটু আগে থেকে বলি। গল্পটা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে, এবং গল্পটা শুরুর সময় এই জাতকের বাবা, যে পুলিশে কাজ করে, যে আমার সন্তান, যে আমাকে বাবা বলে ডাকে, তার সাথে আমার তখন পরিচয় ছিল না। আমি আবার বলছি, ব্যক্তিকেন্দ্রিক মানুষ হিসেবে এরা আমার সন্তান, এর বাবা আমাকে বাবা বলে ডাকে, সন্তান, এবং আমি তাদের সন্তানের মতোই শাসন করছি। কিন্তু গল্পটা শুরু থেকে আমি আরম্ভ করছি একটু পেছন দিক থেকে, 2-3 বছর আগে থেকে। আমি এর বাবাকে বলবো যে আমি কোনো কথা ভুল বললে তুমি আমাকে ধরিয়ে দিও। সন্তান যেমন বাপকে বলে, বাবা তুমি এটা ভুল করছো, ভুল বুঝেছো, সেরকম তুমি আমাকে বুঝিয়ে দিও। কিন্তু আমি 100% শিওর যে আমার একটা কথা ভুল হবে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি এই প্রেডিকশনের ক্ষেত্রে কিন্তু একটু ধর্মকে উল্লেখ করব। তার কারণ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এই সমস্ত ধর্মকে আমি
মানে একদম মানে কি বলবো, আমার ধারে কাছে আসতে দিই না, এটা সবাই জানে। কিন্তু যখন বিবাহের ব্যাপার এবং যখন বৈবাহিক সম্পর্কের ব্যাপার, আনুষ্ঠানিক সম্পর্কের ব্যাপার এবং দুটো পরিবারের মেলবন্ধনের ব্যাপার, সেখানে কিছু কিছু নিয়ম হিন্দুদের যেমন আছে, মুসলিমদের সেই নিয়ম অন্য ধরনের, আবার খ্রিস্টানদেরও সেই নিয়ম একটু অন্য ধরনের। যেহেতু বিবাহ নিয়ে আলোচনা করছি, তাই ধর্মটাকে উল্লেখ করছি এই কারণের জন্যই, তাদের এবং তাদের যে নিয়মগুলো সেটাও কিন্তু আমি জানি না, সেটাও কিন্তু এই জাতকটির বাবাই আমাকে বলেছে। আমি আবার বলছি, আমি ওর কি নিয়মের কি নিয়ম আমি জানি না, এমনকি হিন্দু ধর্মেরই কি নিয়ম আমি সঠিক মতন জানি না। আর বিয়ে নিয়ে তো জানি না, কেননা আমি নিজেই অবিবাহিত, ওর আশেপাশেও আমি নেই। এবং তাছাড়াও আমি এই মানে একদম এইগুলো নিয়ে অনেকেই চৌখস হয়, এই সমস্ত শিক্ষা তাদের মারাত্মক থাকে। আমার এই ধরনের শিক্ষা নেই, আমি কর্মকে বুঝি এবং একদম পাতি ডাল ভাত আলু সেদ্ধের মতন জীবন, সরল জীবন আমার, শুধু কর্ম করি, পরিষ্কার ব্যাপার। কাজেই এত শিক্ষা বা এত শিক্ষার ডেপতে যাওয়া সেটা আমার নেই। মূলত এই জাতকটি কিন্তু মুসলিম, এটা বলছি এই কারণের জন্যই, আবার বলছি, যেহেতু কিন্তু তাদের যে বিবাহের পাত্রপাত্রী চয়ন বা আনুষ্ঠানিকতা, সেক্ষেত্রে কিন্তু হিন্দু খ্রিস্টানদের সাথে একটু ডিফারেন্স রয়েছে, তাই জন্যই বললাম। এই জাতকটির বাবাকে নিয়ে সর্বপ্রথম কিন্তু বলছি, এই জাতকটিকে নিয়ে এখন আমি আসছি না। জাতকটির বাবা পুলিশে কাজ করে, মাইনে তো খারাপ পায় না ভাই, কেননা মানে আমাদের সরকারি পুলিশে কাজ করে, মোটামুটি ভালোই কাজ করে। সুতরাং তাদের বাড়ি আছে এবং এর বাবা আস্তে আস্তে সম্পত্তি বাড়াতে শুরু করে। একটাও অস্বীকার করার জায়গা নেই যে এর বাবা কিন্তু আমার ছেলের জন্য এই জমি, আমার ছেলের দোকান ঘরের জন্য এই জমি, আমার বড় ছেলের, ছোট ছেলের, হ্যাঁ, আমার কন্যার, এমনকি জামাইয়ের প্রতি এই মানে এই জাতকের বাবার, অর্থাৎ আমার যে সন্তান, আমাকে যিনি পিতা বলে ডাকেন, যিনি পুলিশে কাজ করেন, সত্যি সত্যি তার রেসপন্সিবিলিটি দেখার মতন। এমনকি নাতনির প্রতি, নাতির প্রতি তার রেসপন্সিবিলিটি দেখার মতন। এই রেসপন্সিবিলিটি পালন করতে করতে পুরুষের কিছু কিছু দায় দায়িত্ব থাকে এবং পুরুষের কিছু যন্ত্রণা থাকে, যেগুলো অপ্রকাশিত কাব্যগ্রন্থের মতন আজীবন থেকে যায়। নিজস্ব দায়িত্ব পালন করতে করতে কি করেছে, এই জমি ক্রয় করেছে, ওইখানে এই একটা ছেলের যদি কোনো কাজ না পায় তাহলে তার একটা দোকান করব, দোকান করে রেখে দিয়েছে, এই অঞ্চলটা নিয়েছে, এইখানে চাষ করবে আমার জামাই, তাই জন্য করেছে বলে একটা হিউজ সে সম্পত্তি কিন্তু আস্তে আস্তে তৈরি করেছে। আবার বলছি, আজকে যার প্রেডিকশন করব তার বাবার। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এইগুলো যে সেই জাতকটি, সেই পুলিশে কাজ করা আমার স্টুডেন্টটি, আমার সন্তানটি, এই যে এত কিছু করেছে, এত কিছু করতে গিয়ে তার হিউজ হিউজ এবং হিউজ ঋণ হয়ে গেছে। নেশার ঘোরে বা দায়িত্বশীলতার ঘোরে, দায়িত্বশীল পিতা হিসেবে, দায়িত্বশীল দাদু হিসেবে, দায়িত্বশীল হাজবেন্ড হিসেবে সেইগুলো পালন করতে করতে অকস্মাৎ দেখেছে প্রচুর আমার সম্পত্তি, কিন্তু পাহাড় প্রমাণ, স্কাই দা লিমিট হয়ে গেছে, এত পরিমাণে ঋণ হয়ে গেছে। এবার এই ঋণ থেকে আমি বেরোবো কি করে? তখন ভালো মতন ফাইন্ড আউট করেছে, ভালো ভালো অ্যাস্ট্রোলজার কোথায় আছে, গেছে, প্রত্যেকটি অ্যাস্ট্রোলজার তাকে মিসগাইড করলো এবং প্রত্যেকটি অ্যাস্ট্রোলজার বলল, তুমি এই যজ্ঞটা করে নাও, বা এই রেমিডিটা নিয়ে নাও, বা এই জিনিসটা করো। সোশ্যাল মিডিয়া মারফত
তার সাথে আমার পরিচয় ঘটলো, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল সে দেখতে শুরু করলো। যেই সময় কিন্তু সে দেখতে শুরু করেছে তখন সে নিঃস্ব রিক্ত, এবং প্রথমেই সে যখন আমার সাথে কথা বলছে তার প্রেডিকশন করার জন্য, সে কিন্তু একটা কথা বলছে আর 5টা কথায় কাঁদছে। অথচ তাকে যদি দেখা যায়, তার কর্ম যদি দেখা যায়, তাহলে কিন্তু স্ট্রং একজন পুলিশের কর্মী, মানে পুলিশ পাবলিক সার্ভেন্ট। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মেরুদণ্ডটা ধ্বংস হয়ে গেছে। এইবার কি হলো, আমার কাছে যখন এলো, আমি বললাম সমস্ত কিছু, এবং সে নিজের মুখে স্বীকারও করলো। সেই ভিডিওগুলোও আমার কাছে রয়েছে, ভিডিওগুলো স্পেসিফিক ভাবেও রয়েছে, আবার আমি আমার অনুষ্ঠানের মধ্যে দিয়েও বহুবার দেখিয়েছি। আপনারা হয়তো অনেকেই চিনতে পারছেন, অনেকেই চিনতে পারছেন না। সে নিজে বলেছে যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর থেকে এই যে হয়তো আমি যদি সাথে না থাকতাম, তার পরবর্তীকালে হয়তো মৃত্যু চিন্তাও তার চলে আসছিল, এমন কন্ডিশন, একদম মৃত্যুতুল্য কষ্টের জায়গায়, সেখান থেকে আমি তাকে সারভাইভ করালাম। অর্থাৎ মৃত্যু চিন্তার সারভাইভ করালাম মানে কি? সারভাইভ করালাম মানে তার লক্ষ লক্ষ প্রায় কোটি ছুঁই ঋণ পরিশোধ করলাম তা নয়, যে আমি আবার ফিরে আসব, লড়াই করে ফিরে আসব, সংঘর্ষ করে ফিরে আসব, এই মানসিকতা। তিনি তার ওয়াইফের প্রেডিকশন করালেন। আমি বারবার ধরে যেটা বলেছিলাম, ওয়াইফ যখন আমার কাছে এলো তখন শ্বাস নিতে পারতো না, সারাক্ষণ মানে মনে হচ্ছে এই বোধহয় মরে গেল, এরকম কন্ডিশন। প্রেডিকশন করলাম, গ্রহগত নেগেটিভিটিকে অফ করলাম। আমি বারবার ধরে বলেছি না যে স্টুডেন্টদের আলোয়, জ্যোতিতে, উজ্জ্বলতায় আমি উজ্জ্বল, আমার জ্যোতি। তার কারণ আমার হাজার হাজার লক্ষ লক্ষ পাওয়ারফুল স্টুডেন্ট রয়েছে। আমার স্টুডেন্ট একজন ডাক্তার, আমি তাকে রেফার করলাম, এবং তার ঔষধ খেয়ে এবং গ্রহগত নেগেটিভিটি অফ করার পর যেই মহিলাটা দাঁড়াতে পারতো না, চলতে পারতো না, গিলুম গিলুম করতো, সে পুরোপুরি ফিট হয়ে গেল। পরে আবার ক্রাইসিস সৃষ্টি হলো কিসের? যখনই ছেলের বিবাহ নিয়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো, আবার কিন্তু আমার মা, তার স্ত্রী আবার নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় চলে যেতে থাকে। এবার ব্যাপার কি হয়ে গেল, সে যখন আমার কাছে এসছে, নেগেটিভিটি আমি অফ করেছি, এবং আমি বলেও দিয়েছি যে তোমার কিন্তু কখনো লটারি কেটে বা ফাটকাতে ইনকাম নেই। আমার কাছে আসার পরেও কিন্তু যখন তার তো হিউজ দেনা, তার ফলে সে কি করলো, সে তখনও কিন্তু লটারি কাটতে শুরু করলো, সে চোখের সামনে দেখলো যে জামাই কাজকর্ম করতো না, প্রায় খেতে পেত না, যদি মানে তার শ্বশুর মশাই যদি না থাকতো, কেননা তার নিজস্ব কোনো ইনকাম ছিল না। সে আমার কাছে আসার পর কিন্তু এখন সে চেম্বারে এসে বলে গেছে আমার এখন দারুণ ইনকাম। ইভেন আমি এই ছেলেটির ক্ষেত্রে পড়ে আসছি, তার পরিবারের প্রত্যেকে কিন্তু নেগেটিভিটিকে অফ করে আমার কথা শুনে যখন চলছে, অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসছে, সে তখনও কি করছে, যদি কোটি টাকা পেয়ে যাই তাহলে তো আমার আর ঋণ আর মানে আমার কঠোর কঠিন পরিশ্রম করতে হবে না, একটু একটু করে ঋণ পরিশোধ করতে হবে না। ভুল চিন্তাটাকে তখনও কিন্তু সে গ্রহণ করলো এবং ইমপ্লিমেন্ট করলো। তারপর যখন আমি বললাম তুই আবার ঋণ করছিস, এবার থেকে জুতাবো, চেম্বারে সকলে শুনেছে, সকলে বাবা আগারিক বাবা পুলিশে কাজ করে এরকম দুর্দণ্ড প্রতাপ, তাকে স্যার বলছে। আমি বলছি তুই আবার ঋণ করছিস, আবার তুই প্রথমত ঋণ করছে, দ্বিতীয়ত আবার কিন্তু সে লটারি কাটছে। কিসের জন্য? চটজলদি আমি আমার নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবো। আমি বলে দিয়েছিলাম চটজলদি নেগেটিভিটি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, তবুও কিন্তু সে ঋণ করতে শুরু করছে, তবু কিন্তু সে লটারি কাটতে শুরু করছে। আবার কেন? চটজলদি। স্যার তো বলছেন বলুন,
স্যারের রেমেডি ইমপ্লিমেন্ট করে এমনিতেই অল্প অল্প করে আমি নেগেটিভিটি, এবং সে নিজেই বলেছে, স্যার আমি কিন্তু 5 লক্ষ টাকা দেনা শোধ করলাম, স্যার আমি কিন্তু 3 লক্ষ টাকা দেনা শোধ করলাম, কিন্তু ঋণটা তো অনেক, প্রায় কোটির ঘরে। তার জন্য এট এ টাইম ঋণ পরিশোধ করার জন্য সে কি করলো, সে এখনো ফাটকাকে বিশ্বাস করতে শুরু করলো। এবং যখন আমি তাকে থ্রেটনিং দিয়ে দিলাম যে এইবার যদি তুই লটারি কাটিস, এইবার যদি তুই কোন রকমের মানে কোন ঋণ করিস, দেনা করিস, তাহলে এইবার কিন্তু কলিযুগের দুর্বাসামণি আমি তোকে শেষ করে দেব। ভয় নয়, এটা কিন্তু রিয়েলিটি, আমি সত্যি সত্যি বলেছিলাম, ভয় দেখাবার জন্য নয়। আমার কথা যখন সে শুনছে না, সে কি করলো, ফাটকার আরেকটা দিক বেছে নিল। অস্বীকার করতে তুমি পারো না। কি করলো, 21 বছর, 22 বছর, 25 বছর, 24 বছর, হোয়াট এভার, যত বছরই বয়স হোক, যেই ছেলেটার বিবাহের প্রেডিকশন করব, সেই ছেলেটা এখন বিবাহের জন্য প্রস্তুত নয়, এবং তার মা অর্থাৎ আমাদের এর যে বাবার কাহিনী বলছি, তার ওয়াইফ যিনি অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গিয়েছিল আমার স্টুডেন্ট ডাক্তারের মেডিসিন নিয়ে, সেও পর্যন্ত বলছে যে স্যার যা বলবে সেটাই ঠিক। কিন্তু এর বাবার আরেকটা ফাটকার দিক কি হলো, ছেলেকে কোনো মতে যদি আমি বিয়ে দিয়ে দিতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমি হিউজ পরিমাণ টাকা নিয়ে, তুমি বলো ছাই না বলো, লোকে অন্তর্যামী আমাকে এমনি এমনি বলে না, তোমার আসল উদ্দেশ্যটাই হচ্ছে বাস আরেকটা পরিবারের সাথে সম্পর্ক করলাম, এবার সেখান থেকে আমি টাকা নিয়ে আমি আমার ধার কিন্তু ঋণ পরিশোধ করব। পুরোটা না পারলেও অর্ধেকটা তো হয়ে যাবে, বেশিরভাগটা তো হয়ে যাবে। এই জন্য এখন সে উঠে পড়ে লেগেছে ছেলের ইমিডিয়েট বিয়ে দিতে হবে। তার কারণ এটাও কিন্তু টাইপ অফ ফাটকা, মেন্টালি ফাটকা, যে ছেলের বিয়ে দিয়ে প্রোডাক্ট করে ওখান থেকে সম্পত্তি নিয়ে আমি এই ঋণগুলো পরিশোধ করব। চ্যালেঞ্জ, তুমি যতই তুমি বানিয়ে বুনিয়ে এই করো সেই করো, আমি তোমাকে আঘাত দিতে জানি না, চাই না, কিন্তু এইটা রিয়েলিটি, এই কথাটা মিথ্যে কথা নয়। এবার একটা কথা বলি, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছেলেটি যার প্রেডিকশন আমি আজকে করব, যেই এই ছেলেটির প্রেডিকশন আমি করে ফেলেছি, সুতরাং আবার টেকনোলজিক্যাল যে আমি ইমপ্লিমেন্টেশন দেখাই, এর কানেকশন ওর কানেকশন, সেটা এই ক্ষেত্রে আমি দেখাবোই না, কখনো কোনো মতে দেখাবোই না। আমাকে যখন প্রেডিকশনটা বিবাহ নিয়ে বলেছে, আমি এইগুলো নিয়ে এভরিথিং বলেছিলাম, তবু আজকের দিনের ক্যালকুলেশন আমি করব। এটা ডাইরেক্ট যদি আমার কাছে অনলাইন প্রেডিকশনের কথা বলতো, তাহলে প্রেডিকশনটা আমি করতামই না। অফিসের সাথে কথা হয়েছে, তাই জন্য আমি, যে যার নিজের কাজ করবে, অফিস প্রেডিকশনটা নিয়েছে, তাই জন্য প্রেডিকশনটা আমি করবো। এবার বলি, এই ছেলেটিকে স্ম্যাশড, এই ছেলেটিকে শেষ করে দিতে যাচ্ছিল তার বাবা, অর্থাৎ এতক্ষণ ধরে যেই মানুষটার আমি কথা বললাম, সরি টু সে, আমি পরবর্তীকালে বোঝাবো এবং পরবর্তীকালেও কিছু বলবো। এই ছেলেটি মানে মেডিকেল সায়েন্স দ্বারা যদি দেখা হয়, তাহলে আমার মধ্যে যদি 5%, 10%, কেন আমার অগণিত ডাক্তার স্টুডেন্ট, তারা আমাকে বাবা বলে ডাকে, অগণিত ডাক্তার, ভালো ভালো ডাক্তার, জিনিয়াস ডাক্তার, তাদের কাছ থেকে আমি মেডিকেল সায়েন্স সম্পর্কে শিখি, মানে মেডিকেল সায়েন্সে কোনটা কিভাবে নেওয়া হয়, সে তারা আমাকে বলেছে যে যদি একজন মানুষের মধ্যে 5%, 10%, 15% দেখা যাচ্ছে স্পেশাল চাইল্ডের লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে তাকে সেমি স্পেশাল চাইল্ড বা স্পেশাল চাইল্ড আখ্যা দেওয়া হয়। সেই নিরিখে যদি দেখা যায়, তাহলে এই জাতকটি কিন্তু স্পেশাল চাইল্ড, যার বিবাহ নিয়ে আলোচনা করব আমি পরবর্তীকালে। কোন দিকের স্পেশাল চাইল্ড, কি স্পেশাল চাইল্ড, সেটা পরে বলছি। আমি আগেই বলেছি প্রেডিকশনটি 5 মিনিটের প্রেডিকশন, কিন্তু তার আগের কথাগুলো শুনলে পরে আপনার চিন্তাধারা বদলে যাবে যে মানুষ কতটা ভুল পথে পরিচালিত হচ্ছে। এর বাবা আমাকে বলল, স্যার ও তো স্পেশাল চাইল্ড, তার কাট ফাট হ্যান ত্যান আছে বলছিল। সুতরাং সরকারি চাকরি যদিও পেয়ে যায়, সেখানেও ফাটকা।
কেন? এটা অস্বীকার করে আমি বলেছি না, মনের কথা আমাকে লুকিয়ে রাখার চেষ্টা করো না। যদি ছেলেটা আমাদের সরকারি চাকরি পেয়ে যায় তাহলে ওখান থেকে নানান ভাবে কিন্তু ঋণ নেওয়া সম্ভব, এবং সেই ঋণ পরিশোধ ধীরে ধীরে বা দেখা যাচ্ছে মাইনে থেকে অ্যাডজাস্ট করছে, হোয়াট এভার যে নিয়ম সেই নিয়মে কাটে। সেক্ষেত্রেও কিন্তু ছেলেটাকে সরকারি চাকরি পেতেই হবে, আপনি যা করতে হয় তাই করুন, ছেলেটাকে সরকারি চাকরি পেতেই হবে। আর আমি বারংবার ধরে তাকে বলেছি, রিপিটেডলি বলুক, একটা কথা মিথ্যে কথা বলছি কিনা, রিপিটেডলি আমি বলে গেছি, ছেলেটার কিন্তু বিজনেস আছে, ছেলেটার কিন্তু বিজনেস আছে, ছেলেটার কিন্তু বিজনেস আছে। আরো রিপিটেডলি ছেলেটাকে আজকে ওইখানে সরকারি চাকরির পরীক্ষা, ওইখানে চাকরি, ছেলেটা পড়াশোনাই করে না, ছেলেটা পরীক্ষা দিতে যাচ্ছে কেন? ছেলেটারও তো দোষ রয়েছে। কেন? আমি স্পেশাল চাইল্ড, আমি তো জানি আমার এই প্রবলেম। এবার শেখা তার মারফত যদি আমি কাজ পেয়ে যাই সরকারি চাকরি, এই চিন্তাধারায় সে কিন্তু সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। কোন রকমের তার মধ্যে কিন্তু সেই মানসিকতা নেই যে আমাকে সরকারি চাকরি পাওয়ার জন্য যে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুত হতে হবে, তা নয়। আমি স্পেশাল চাইল্ড, সুতরাং আমাদের জন্য যদি কোনো সিট থাকে, আমি কিন্তু আবার বলছি এই ব্যাপারে আমি কিছুই জানি না, তারাই বলেছে, আমি তাই জন্যই বলছি। তাই জন্য সে কিন্তু চেষ্টাটা করতো, আদরে কিন্তু তার ছিল না। আমি বলেছিলাম এর বিজনেস হবে, বিজনেস হবে, বিজনেস হবে। বাপ বলতো কি, মানে আমার যে আমাকে বাবা বলে ডাকে, এর বাবা, সে বলতো আমার ছেলে বিজনেস করবে কি করে, বিজনেস করবে কি করে। বিশ্বাস করবেন না, 6 থেকে 8 মাস হয়েছে, এই 6 থেকে 8 মাসের মধ্যে একটা ছেলে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতো, একটা ছেলে বিন্দুমাত্র কোনো কাজকাম করতো না। সরকারি চাকরি যদি হয়ে যায়, আমি যেহেতু ওই হ্যান্ডিক্যাপ বা আমি যেহেতু স্পেশাল চাইল্ড টাইপের, এই চিন্তাধারা যার ছিল, আমি স্যার সুমন্ত জি চৌধুরী, আমি বারবার ধরে বলেছি কেন আমি গুরু, টিচার, পথপ্রদর্শক, সেই ছেলেটাকে, ওদের যদিও ওর মা ওর সাপোর্টে ছিল, এটা অস্বীকার করে লাভ নেই, ওদের যে বিপুল প্রতিবন্ধকতা, বাবার নানান ফাটকার আইডিয়া থেকে সরিয়ে ওকে বিজনেস করালাম। এবং আজকের দিনে ও যা ক্যালকুলেশন আমাকে দেয়, মাস গেলে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করে। কেননা ওর ক্ষেত্রে কিন্তু ওর ক্যাপিটাল যেটা, সেটা হচ্ছে ওর পরিশ্রম। ও কিন্তু মানে মালপত্র বেশি ওরকম ধরনের নয়। আমি ওর ব্যাপারটা ব্যক্তিগত এখানে বলবো না, কিন্তু ওর অ্যাকচুয়াল যেটা হচ্ছে, মানে ওর ও যেটা ইনভেস্ট করে সেটা হচ্ছে পরিশ্রমটা, নলেজটা। আমি ওকে রুট দেখালাম। আজকের দিনে এই জাতকটি মাস গেলে মিনিমাম 40,000 থেকে 50,000 টাকা ইনকাম করে, সব বাদ দিয়েও যদি দেখা যায়। এরপরেও ওর বাপের চোখ খুলছে না যে স্যার কোন জিনিস, অ্যাজ এ টিচার হিসেবে, গুরু হিসেবে, পথপ্রদর্শক হিসেবে সে কোন লেভেলের। আমার ছেলেটা, সে কিন্তু এখনো খুশি নয়। এখন এসে বলে সরকারি চাকরি একটু দেখে দিন না, যদি কোনো রেভিনিউ ইমপ্লিমেন্ট করতে হয় করবো। কেন? ও কিন্তু বলে ওর ধান্দার জন্য, ওর ধান্দা বলতে ওর যে হিউজ ঋণ, সেই ঋণের জন্য যদি ছেলে একটা সরকারি চাকরি পেতে, ওখান থেকে ঋণ নিয়ে ওই ঋণটাকে পরিশোধ করতাম। যখন দেখছে ছেলে তো বিজনেসে আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে, এবার ওর বিবাহটা একটা ফাটকার জায়গায় চলে গেছে। বাবা, তুমি আমার সন্তান, এর বাবাকে বলছি, এর একটা কথা ভুল হতে পারে না, অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব। তোমার চিন্তাধারা আমি জানি, আমি যখন তোমার বাবা, আমি যখন তোমার পিতা, আমি জানি লক্ষ লক্ষ টাকা ঋণ, লক্ষ লক্ষ বললেও ভুল হবে, মানে প্রায় কোটির কাছে তোমার ঋণ হয়ে যাওয়ার জন্য এখন সেখান থেকে বেরোবা, মানে এত ঋণ নিয়েছো। এবং তুমি নিজেও স্বীকার করেছো, যদি আপনার সাথে দেখা হতো তাহলে এত ঋণ আমার হতোই না, তাহলে এখান থেকে বেরোবার তোমার আর কোনো পথ খুঁজে পাচ্ছ না। কিন্তু পথ আমি বলেছিলাম, আমি আজকের দিনেও চ্যালেঞ্জ করতে পারি, তুমি আমার কথাটা শুনে চললে 1.5 থেকে 2 বছরের মধ্যে তোমার ওই কোটি কোটি টাকার ঋণ পর্যন্ত পরিশোধ হয়ে যাবে। অন্তত তোমার হাতে যে ধরনের সম্পত্তি ধরা রয়েছে, তুমি সেই 4 ভাগ দর্শনের মতন যাবজ্জীবের সুখং জীবেত ঋণং কৃত্যা ঘৃণং পিবেত, আমার প্রয়োজন নেই। আমার নীতি হচ্ছে আমি সেদ্ধ ভাত খেয়ে থাকবো, কিন্তু আমার কোনো ঋণ থাকবে না।
তুমি আজকের দিনেও যদি আমার কথাটা শোনো, যেমন তোমার জামাই উপকার পেয়েছে, যেমন তোমার ওয়াইফ উপকার পেয়েছে, হ্যাঁ, যেমন আমাদের তোমার বড় ছেলে কর্মের দিক দিয়ে উপকার পেয়েছে, যার বিবাহ নিয়ে আজকে প্রেডিকশন করব। ইভেন তুমি হিসাব মতন দেখো, আমি তোমার ওয়াইফ সম্পর্কে, তোমার মেয়ে সম্পর্কে যা যা বলেছি সেটা হতে চলেছে। তুমি তাদের বস্ত্রের একটা দোকান করে দিয়েছো, চাইলেই করা যায় না যদি কানেকশন ক্রিয়েট না হয়। কিন্তু তোমার পাশে রয়েছে যেহেতু, সেখানেও তুমি কোনো ফাটকা টেন্ডেন্সি ইমপ্লিমেন্ট করছো কিনা আমার রীতিমতো কিন্তু একটা চিন্তা ভাবনার মধ্যে আমি আছি। কেননা তুমি প্রত্যেকটা ক্ষেত্রকে ফাটকা হিসেবে দেখছো, চটজলদি ঋণ মুক্ত হওয়ার জন্য। যে দোষ তুমি করেছো সেটা কার ভালোর জন্য না ভালোর জন্য পরের ব্যাপার। আমি কোটি টাকা ঋণ করলাম, তারপর আমি চিন্তা করলাম আমি স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে যাবো, টাক করে সুমন্ত জি চৌধুরী বলবে যা ঋণ পরিশোধ হয়ে যাবে, যা তোর লটারি পাইয়ে দিলাম, কোটি টাকা পেয়ে যাবে। জীবনটা ফাটকা। তুমি একজন পুলিশ কর্মী হয়ে ইলিগাল অ্যাক্টিভিটিস তোমার মনের মধ্যে রয়েছে। আমি তো এখনো বলছি লিগেলি তুমি আমার কথা শুনে চলো, এবং স্যার যা বলবে সেটা আমি করব। যদি মনে করো তাহলে তুমি 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে, তারও আগে ঋণ পরিশোধ হয়ে যেত। কিন্তু সেটা তুমি করছো না। সেটা তুমি করছো না বলেই তোমার ওয়াইফ রেগে যাচ্ছে, এবং রেগে গিয়ে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। সে নিজে আমাকে বলেছে আপনার সামনে এসে আমি বলতে পারছি না কথাগুলো, কেননা কথাগুলো বললে ঘরে একদম ঝগড়া ঝাঁটি, মারপিট ঝাড়পিট, খিস্তি ঘেউর সবকিছু হচ্ছে। ছেলেটা বলছে আমি বিয়ে করতে চাইছি না, এখন আমি আরো নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু বাবা ফোর্সফুলি আমাকে বিয়ে দেবে। অস্বীকার করতে পারো? এই সব কিছু করছো তুমি ঋণমুক্ত হওয়ার জন্য, এবং এই সব কিছুকে তুমি ফাটকার হিসেবে নিচ্ছ। তাহলে এই প্রেডিকশনটার আগে গল্পটা মারাত্মক, গল্পটা মারাত্মক। এবার চলে আসছে আরো ইম্পর্টেন্ট কথা, শোনা প্রয়োজন। এর যে ছোট ছেলে, 1 নম্বরের লুচ্চার ছেলে, এই ছেলেটার প্রেডিকশন করে বলেছিলাম তোর কিন্তু ফোর্স বা পুলিশ এই জায়গায় কিন্তু কাজের জায়গা রয়েছে। ইম্পর্টেন্ট কি, তারপর থেকে সে কিন্তু 8টার সময় ঘুম থেকে উঠতো, এখন সে 5:30টার সময় ঘুম থেকে উঠে মাঠে দৌড়াতে যেত। ঠিক আছে, ওকে আমি কবে থেকে বলেছি তুমি যে কাজই করো তার পেছনে শিক্ষাগত যোগ্যতা একটা কাজ করে। আমি যদি শিক্ষিত না হই, আর বারবার ধরে বলেছি কালো অক্ষরগুলো আমাদের জীবনে বিপ্লব আনতে পারে, আমি বলছি না, লেজেন্ডরা বলে গেছে। তাহলে মাধ্যমিকে মিনিমাম তুমি একটুখানি, আজকের দিনে আমার স্টুডেন্টরা যে রেজাল্ট করছে, তুমি সেই রকম রেজাল্ট না করলেও 75-80% তো তোমাকে পেতে হবে। আমি বললাম যে এই সামনে কিন্তু মাধ্যমিক চলে এসছে। মেদিনীপুরের একটি মেয়ে টেরিফিক নাচ করে, বাচ্চা মেয়ে, সেও মাধ্যমিক পরীক্ষা দেবে, আমার স্টুডেন্ট। সে কিন্তু তার নাচটা তার শখ, সেটাকে সে সরিয়ে রেখে দিল, মাধ্যমিকের পর আবার শুরু করব। চিন্তা করা যায়? তাহলে এই জাতকটি কি, এই জাতকটি পড়াশোনাই করছে না, কেউ দেখছে না তাকে, ও পড়াশোনাই করছে না। আমি আবার জানি মাধ্যমিকে ফেল করে এসে বলবে স্যার রেমেডি তো নিয়েছিলাম, সেটা কি আসল কথা? তাহলে বারবার ধরে বলেছি রেমেডিটা কি, প্রেডিকশন, রেমেডি, এই জিনিসগুলো কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা জানা প্রয়োজন। তুমি একটা, দেখা যাচ্ছে তোমার একটা গাড়ি রয়েছে, তোমার একটা জীবন রয়েছে, তোমার একটা জীবন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে নিও এই কথাগুলোর নিচে। তোমার একটা গাড়ি রয়েছে, তোমার একটা জীবন রয়েছে। গাড়িটাকে মনে করো তোমার জীবন। আমি সেই গাড়ির মধ্যে পেট্রোল বা ডিজেল একদম ট্যাঙ্কি লোড করে দিলাম। তুমি যদি গাড়িটা চালাতে না পারো, অবলিক তুমি যদি জীবনটাকে চালাতে না পারো, তাহলে পেট্রোল বা ডিজেল বা দারুণ গাড়ি, দারুণ ভাবে বেড়ে উঠছি সুখে স্বাচ্ছন্দ্যে, গাড়িটা একটা চুলো এগোবে? গাড়িটা চালানো, স্টিয়ারিংটা তোমার হাতে, স্টিয়ারিংটা তোমার হাতে। তুমি কিভাবে ক্লাচ, ব্রেক, এক্সিলারেটর, কিভাবে তুমি ব্রেক, এই কিভাবে তুমি ব্যবহার করবে, ইমপ্লিমেন্ট করবে, এইগুলো সম্পূর্ণ তোমার হাতে। আমার কাজ হচ্ছে ট্যাঙ্কিতে
পেট্রোল বা ডিজেল একদম ট্যাঙ্কি লোড করে দেওয়া। তাহলে তুমি যদি স্টিয়ারিংটা নিয়ে বসে থাকো, স্যার লোড করে দেওয়ার পর স্যার পেছন দিক থেকে ঠেলবে, ঠেলে একটুখানি আমি হয়তো সরিয়ে দিতে পারলাম, কিন্তু আলটিমেট জীবনে সফল বা জয়লাভ কখনো করা যায় না। তাহলে যার প্রেডিকশনটি করব তার যে ভাই, সে একদম ভুল পথে চালিত পরিচালিত, পড়াশোনাই করছে না, কাকে বলবো? এবার চলে আসি, মাথায় রাখার প্রয়োজন আছে। আমি বারবার ধরে বলেছি এগুলো শোনা কিন্তু ভীষণ প্রয়োজন। একজন কেউ আমার কাছে এলেন, আমার কাছে আসার পর বললেন কোন রকমের কোর্ট কেস, হ্যাঁ, কোন রকমের কোনো কিছু চলছে, মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলায় জড়িয়ে গেছে। তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে তার যে নেগেটিভ ইনফ্লুয়েন্স মঙ্গল দ্বারা প্রভাবিত হচ্ছে, 6-9 কানেকশনের মধ্যে দিয়েও প্রভাবিত হচ্ছে, 8-5 কানেকশনের মধ্যে দিয়েও প্রভাবিত হচ্ছে, 12-3 কানেকশনের মধ্যে দিয়ে প্রভাবিত হচ্ছে, সেটাকে আমি অফ করতে পারি। কিন্তু কখনো কোনো অ্যাস্ট্রোলজার মামলা মকদ্দমা জিতিয়ে দিতে পারে না। মামলা মকদ্দমা জেতাতে গেলে উকিলের কাছে যেতে হয়। অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট তোমার নেগেটিভ ইনফ্লুয়েন্স, মঙ্গলের যে কানেকশন বা হাউসগুলো বললাম, সেই নেগেটিভিটিটাকে অফ করতে পারে, যাতে তুমি সঠিক রুটে বা সঠিক উকিলের কাছে যাও। সেরকম ভাবে তোমার যদি পড়াশোনায় তুমি একদম ডাল, সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তা নয়, কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে যেহেতু গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, হরমোনাল চেঞ্জেস এর মধ্যে দিয়ে আমি পড়াশোনায় ভালো লাগে না, পড়াশোনার ভ্যালুটা বুঝতে পারছি, পড়াশোনা করছি, কিন্তু আবার বলছি সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড বা 90% পায় না। তাহলে আমি নিজেই ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারতাম, আমি কোন রকমে পাস করে গেছি। তাহলে এই যে তোমাকে সঠিক পথে চালিত পরিচালিত করাটা কিন্তু তোমার কাজ। ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি, এই জাতকটি কিন্তু যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে এই জাতকটি স্পেশাল চাইল্ড। আমি পরবর্তীকালে, আজকে তো আর নতুন করে ক্যালকুলেশনে আসবো না, পরবর্তীকালে বিবাহ নিয়ে ওর আলোচনা করব। একজন স্পেশাল চাইল্ড যখন আমার কাছে আসছে, বিশ্ব সংসারে আজ পর্যন্ত একজন দেখিয়ে দিক যে আমি তাদেরকে বলেছি এই রেমেডিটা ইমপ্লিমেন্ট করলেই কিন্তু তোমরা সেখান থেকে সবকিছু থেকে বেরিয়ে যেতে পারবে, কখনো নয়। যে এক একজনের এক এক ধরনের কিন্তু নেগেটিভিটি ইমপ্লিমেন্ট হয়। কি, এই জাতকটির ক্ষেত্রে কথা বলাটা একদম পিওর চোখ হয়ে রয়েছে, ভোকাল কর্ড থেকেই পুরো চোখ, ওর কথা কেউ বুঝতে পারে না, ওর বাবা মা আর আমি ছাড়া। আমি কিন্তু প্রথম দিন থেকেই ওর কথা বুঝতে পারি। আমি এখানে কিভাবে ও কথা বলে এটা বলছি না, অনেকে ভাববে ভেঙাচ্ছি, কিন্তু ওর কথা বলাটা একদম ড্যামেজ হয়ে গেছে, একদম ড্যামেজ। যদি নর্মালি দেখা যায় আর কি, মুখের কথা বলার, মুখের যে অঙ্গভঙ্গির ব্যাপারটা, তাহলে এখন ব্যাপার যেটা হচ্ছে, এটা জানা প্রয়োজন যে মেডিকেল সায়েন্স হচ্ছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পাশ দিয়ে যায় যখন, এবং সেইটার কিন্তু একটা রোগের নামও আছে, রোগের নামটা এত ক্রিটিক্যাল আমি উচ্চারণ করতে পারবো না। তাহলে বলছে আমি ট্রিটমেন্ট করছি কিন্তু কোন রকমের কোনো রেজাল্ট হচ্ছে না, তাহলে কি করতে হবে? রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা হয়ে গেল, হয়ে যাওয়ার পর 7 মাসের পর থেকে আবার ট্রিটমেন্ট শুরু করতে হবে। তাহলে গ্রহগত বা আমি যদি দেখি আমাদের গ্রহের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স রিপ্রেজেন্ট করছে আমাদের হরমোনকে, হরমোনাল ফাংশন যখনই পজিটিভ হয়ে গেল, মেডিকেল সায়েন্স এবার কিন্তু কাজ করতে শুরু করবে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লাস্ট 7.5 বছর ধরে বুঝিয়ে আসছি, আজকের দিনেও কিন্তু আমি মেডিকেল সায়েন্সের কথাটা যে বললাম সেটাকে উজ্জ্বল করে দেয় অনেকে। স্যারের কাছে গেছি, রেমেডি নিয়েছি, ব্যাস স্যার আমার তো তাহলে 7.5 মাস হয়ে গেল, এবার থেকে তাহলে আমার স্পেশাল চাইল্ড এবার হাসতে আরম্ভ করবে, কথা বলতে আসবে, কখনো সম্ভব নয়। যেমন মেদিনীপুরের একটি ছেলে নেগেটিভিটি অফ করার পর সে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল, টেরিফিক ব্রেন, কথা বলার জায়গাটা এর মতন এত ড্যামেজ নয়। আমি কিন্তু রিসেন্ট একটা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে পুরো সায়েন্টিফিক্যালি তাকে বারংবার জিভটাকে নাড়াবাড়া প্রসেস করে দিয়েছি। যেদিন মানুষ এটা বুঝতে পারবে না, 140 কোটি মানুষ আমাকে এসে বলবে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি সত্যি সত্যি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই নেগেটিভিটিটা অফ করলাম সেকেন্ড হাউসের, কেননা কথার জায়গাটা এত নেগেটিভিটি নয়, কিন্তু সে জিভটাকে সঠিক মতন ক্লিয়ারলি নাড়াতে পারছে না। তখন তাকে আমি কি করলাম, সায়েন্টিফিক ওয়েতে হিট করলাম,
সেই জাতকটির বাবা মা শিক্ষক, সে যখন আমার কাছে এসেছিল তখন আমি বলেছিলাম, প্রথমেই বললাম যে মেডিকেল সায়েন্স তো কাজ করছে না স্যার, প্রথমে এসেই বলেছিল। আমি বলেছিলাম রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের পর আমি যেমন বলবো সেরকম ভাবে ওকে ইমপ্লিমেন্ট করা প্রয়োজন, এবং তারপর 6 থেকে 7 মাস পর যখন মেডিকেল সায়েন্স হিট করা হবে তখন কিন্তু আস্তে আস্তে কাজ করতে শুরু করবে। কেননা একটা স্পেশাল চাইল্ডের নেগেটিভিটিটাকে 50 থেকে 60% কমিয়ে আনা যায়, কিন্তু সেটা কখনো 3 মাস, 2 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে নয়। ধীরে 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 তার জীবনের পরিবর্তন আসে। রেমেডি ইমপ্লিমেন্টে যেমন ব্রেনের জায়গাটাকে হিট করে তার ব্রেন মারাত্মক এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। আরেকটি ছেলের ক্ষেত্রেও যেমন এসেছিল, টেরিফিক ছেলে, সেক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখলাম রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর তারপরে কিন্তু তাকে মেডিকেল সাপোর্টটা দিচ্ছে না। মেডিকেল একজন ডাক্তার বাবু যদি তাকে বলে যে স্পেশাল চাইল্ডের মতোই তাকে ট্রিটমেন্ট করতে হবে, তাহলে স্পেশাল চাইল্ডের মতন বলে কাঁদলে চলবে না, স্পেশাল চাইল্ডের মতোই ট্রিটমেন্ট করতে হবে। আমি যেমন মেদিনীপুরের মানুষজনকে বলেছি যে 3 থেকে 4 মাস পর যদিও তারা ভেরিফিকেশন আসবে তাদেরকে আরো আমি বোঝাবো, তখন এই যে আমাদের যে একটা থেরাপি কাজ করায়, কথা বলার যে থেরাপি, টক থেরাপি না কি থেরাপি বলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এই আমি যেই প্রসেসটা করেছি তার সাথে ওই থেরাপি কাজ করলে 90% নেগেটিভিটি অফ হয়ে যেতে পারে কথা বলার জায়গাটা। তাহলে কখনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই স্পেশাল চাইল্ড বা যে কোনো রোগকে কিওর করতে পারে না, তার সাথে কিন্তু মেডিকেল সায়েন্স চলছে। নেগেটিভিটিটাকে আমি অফ করলাম, এর মানে এর মায়ের ক্ষেত্রে, ওই জাতকটির মায়ের ক্ষেত্রেও তাই। যখনই এর মা শরীর খারাপ, এই খারাপ, তাকে নেগেটিভিটিটা প্রথমে হরমোনাল যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে ব্লক করলাম, কারণ ইমিডিয়েট রেজাল্ট কখনো পাওয়া যায় না। 7 মাসের পর থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে 12 থেকে 15টা মাসের মধ্যে অফ হয়ে যায়। আমি যখনই ব্লক করে দিলাম, কারণ ইমিডিয়েট তাকে বাঁচাবার প্রয়োজন আছে, মৃত্যুতুল্য জায়গাটা। তারপর মেডিকেল সায়েন্স, আমার স্টুডেন্ট মিস্টার সাহা, আমি সবাইকে বাবা বাঁচা বলে রাখি তো, অত নাম ফাম আমার মনে থাকে না, সেও আমার স্টুডেন্ট, টেরিফিক, খুব ভালো মানুষ। সে বলছে হ্যাঁ স্যার, সেও আমাকে পিতা রূপে দেখে। সুতরাং সে যখনই হিট করলো সুস্থ হয়ে গেল। তাহলে এইটা জানা প্রয়োজন আছে, মিরাকেল ম্যাজিক কখনো হয় না। আমার কাছে এসে পরে তুমি কোটি টাকার ঋণ অফ হয়ে যাবে, কখনো সেটা কিন্তু সম্ভব নয়। স্টোরিটা অনেক আগে জানা প্রয়োজন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমি তো রিসেন্ট 3-4টে যা এক্সাম্পল দেখালাম, সেটা আমি নিজেই নিজের পিঠ চাপড়াই। একজন জাতক বা জাতিকা যখন আসে, আমার বিয়ে হচ্ছে না, এই প্রবলেম ওই প্রবলেম, বিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করা হচ্ছে, নেগেটিভিটিটা অফ করার পর কি ধরনের পাত্র বা পাত্রী ফাইন্ড আউট করবে, কোন সময়টাকে হিট করা প্রয়োজন, সেটা আমি বলে দিতে পারি। এবং বিবাহের রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই মানে তোমার বিবাহিত জীবনটা যাতে ভালো হয়, তাই জন্য পাত্র পাত্রী খুঁজে দেওয়াটা আমার কাজ নয়, আমি ঘটক নই। স্যার আপনি বলেছিলেন এই পাত্র, কিন্তু পাত্র পাত্রী তো খুঁজে পাচ্ছি না। পাত্র পাত্রী খুঁজে না পেলে আমার মতন অবিবাহিত হয়ে থেকে যাও, পরিষ্কার ব্যাপার। আর আমার মতন যদি নিজেকে কন্ট্রোল না করতে পারো, অনেক সাধনা দ্বারাই কন্ট্রোল হয়, তা নাহলে সারাক্ষণ ধরে উচ্চিংড়ের মতন লাফিয়ে যাবে যৌবন যন্ত্রণায়। তার কারণ পাত্র বা পাত্রী ফাইন্ড আউট করাটা আমার কাজ নয়, কিন্তু এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। বিবাহের রেমেডি দেওয়া মানে তোমার বিবাহিত জীবনটা যাতে ভালো থাকে। রেমেডি ইমপ্লিমেন্ট করলাম, আমি একজন মহিলা পাত্র খুঁজে পাচ্ছি না, পাত্র চলে এলো। আমি একজন পুরুষ পাত্রী পাচ্ছি না, পাত্রী চলে এলো। কখনো সম্ভব নয়, সেটা কোনোদিন হয় নাকি কখনো? এটা কাদের সাথে আমি রয়েছি সেটা কখনো হয়? সেটা কখনো হয় না। আমি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম কিসের জন্য? বিবাহের জন্য। তার মানে স্যার যেই ধরনের যা যা কিছু বলে দিয়েছে সেটা শোনার পর সেরকম ভাবে যদি পাত্র বা পাত্রীকে ফাইন্ড আউট করলাম, বিবাহিত জীবন। তারপরেও কিন্তু কি করতে হয়, যাকে বিয়ে করছি তার একবার প্রেডিকশন করিয়ে তার নেগেটিভিটি অফ করে নিতে হয়। তাহলে কি হয়, ডিভোর্স, সেপারেশন এরকম ভয়ঙ্কর কিছু ঘটে না। ভালোবাসা মানে সারাক্ষণ তো দুজন দুজনের মধ্যে চিপকে থাকা নয়, ঝগড়াঝাটি, মান অভিমান, এইগুলো তো ভালোবাসাকে আরো ইনক্রিজ করে। তাহলে সেটাও কিন্তু জানা ভীষণ প্রয়োজন রয়েছে। লাস্টে শুধু একটা কথাই বলবো, স্টুডেন্টদের প্রতি আমার দায়বদ্ধতা কোন লেভেলে, সেটা আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। একটি মেয়ে
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিল। সেই মেয়েটি আমাদের চান্সও পেল, সেন্ট্রালে চান্স পায়নি, স্টেটে কিন্তু চান্স পেল। চান্স পাওয়ার পর তাকে 3টে কলেজের মধ্যে একটি কলেজে মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, সেখানে সে চান্স পেল। এবারে যখন ভর্তির দিন, ভর্তির 1 দিন না 2 দিন আগে বলছে, স্যার রেটিংটা তো খুব কম দেখছি, কিন্তু আমি বারবার ধরে বলছি এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়া এইগুলো কিন্তু খুব কঠিন ব্যাপার। অকস্মাৎ দেখা গেল ইয়ার লস করা, আমি মানে যদি একদম নেগেটিভ হয়ে যায় সেটা আলাদা, আমি তাও বাদ দিয়ে দিলাম। সে আমাকে বলল, স্যার রেটিংটা মারাত্মক কম দেখছি, তাহলে আমি 1টা বছর কি অফ করে দেব? এবার সে যখন সেন্ট্রালের যেইটা হিট করলো, নেগেটিভ হয়ে গিয়েছিল, আমি তাকে বলেছিলাম তুই আরেক বছর চেষ্টা কর, এবং সামনে তখন তার উচ্চ মাধ্যমিক ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দে, এবং তারপর ভালো করে স্টেটের যেইটা সেটা সেই পরীক্ষাটা দে। সে কিন্তু স্টেটটাতে মোটামুটি ভাবে র্যাঙ্কিংটা ভালো করেছিল। হঠাৎ করে সে বললো, এইটাতে তো আমি মানে সোশ্যাল মিডিয়া হ্যান ত্যান, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষিকা কেউ বলেছে যে রেটিং কম, এখানে বেকার বেকার কি দরকার, ক্যাম্পাসিং এ সঠিক মতন চাকরি পাওয়া যায় না, নানান কিছু। বলুন তো, বুকে হাত দিয়ে বলুন, এই বিশ্ব সংসারে এমন কোন অ্যাস্ট্রোলজার রয়েছে? আমি তৎক্ষণাৎ আমার এক স্টুডেন্ট নাম পর্যন্ত বলছি, বিশ্বব্রত বেরা, সে বিটেক টেরিফিক স্টুডেন্ট, তাকে বললাম এই তুই নাম্বার দে, ফাইন্ড আউট কর, ফোন করে জিজ্ঞেস কর এগুলো কি সত্যি কথা। সে ডিটেইলসে মানে তার কারণ ওই সাবজেক্টটাই তার ছিল, সে ডিটেইলসে কিন্তু প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ওখানকার স্যারেদের সাথে কথা বললো। কথা বলে সে আমাকে ভয়েসটা পাঠালো, আমি শুনলাম। তারপর ওই দিকেই যাচ্ছিলাম আমাদের ওই বেলার দিকে, তখন আমি কিন্তু আবার ওইখানে গিয়ে বিশ্বব্রত যেই কথাগুলো বললো সেই কথাগুলোকে ঠিক বললো, আমি চেকিং করার জন্য আমি আবার ওইখানে গিয়ে শিক্ষকদের সাথে, প্রফেসরদের সাথে কথা বললাম, এবং আলটিমেট যেটা দেখলাম যে তুমি যদি জেনুইন হও, তুমি যদি সঠিক হও, তাহলে এখান থেকেও তুমি টেরিফিক রেজাল্ট করতে পারো। পরে কি হলো, সব কটা কেমন বেঈমান এবং সব কটা কথা মেন্টালি অশিক্ষিত। তারপরে আমাকে বললো, এবং আমি কিন্তু তাকে প্রথম অর্থে বললাম যে না তুই করতে পারিস, আমি ফাইন্ড আউট করেছি। সে আমার কথাকে উল্লঙ্ঘন করলো। উল্লঙ্ঘন করে কি করলো, সে বললো না 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 আমি এখানে ভর্তি হবো না, আমি আর 1 বছর দরকার হলে এক্সটেন্ড করবো, পরের বছর আর করবো না। তাহলে আমি যে এত পরিশ্রম করলাম, বেঈমানটা কে? লুচ্চারমিটা কে করলো? অসভ্যতামিটা কে করলো? সে কিন্তু আলটিমেট ওই রেটিংটাকে দেখে রিফিউজ করে দিল। আত্মীয়দের কথা শুনে, লেচ মোটা কুলাঙ্গার অসভ্য চোর আত্মীয়দের কথা শুনে সে কিন্তু রিফিউজ করে দিল। অথচ একজন আমার কি দায়িত্ববদ্ধ ছিল, আমার স্টুডেন্টের কি প্রয়োজন ছিল 1.5 ঘন্টা ধরে কথা বলার, মোবাইলে টাকা পুড়িয়ে আমার কি প্রয়োজন ছিল তাদের সাথে গিয়ে কথা বলার? কমিটমেন্ট কোন লেভেলের হতে পারে একটিবারের জন্য চিন্তা করে দেখবেন। অনেক বোঝালাম, এর পরেও যদি অ্যাস্ট্রোলজিক্যাল চিন্তাধারা পরিবর্তন না আসে, তাহলে ইহ জন্মে আর কোনোদিন আসবে না, ইহ জন্মে কোনোদিন আর আসতে পারে না। আমি আবার বলছি, এই জাতকটির জোর করে যেন বিয়ে দেওয়া না হয়। বিবাহ একটা ইনস্টিটিউশনের নাম, নোংরামি করার জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ফাটকা প্রবণতা দ্বারা যেন অকস্মাৎ বিয়ে দেওয়া না হয়। সে তুমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ যেই হও। প্রথমত ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি একদম কোনো ক্যালকুলেশন বলবো না, ক্যালকুলেশন করা রয়েছে, ভিডিওটা তোমার কাছে রয়েছে, ওই ভিডিওটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা নয়, তার সাথে চোখের কর্নিয়ার ক্যালকুলেশন করেই কিন্তু আমি ওইখানকার ডিগ্রি, ওইখানকার গ্রহগত নক্ষত্রগত সমস্ত কিছু করা হয়েছিল। তাহলে এখানে পরিষ্কার যেটা, সেটা হচ্ছে এই জাতকের বিবাহের জায়গা প্রথমত স্পেশাল চাইল্ড, দ্বিতীয়ত যেটা স্পেশাল চাইল্ড এবং
এটা তো খুব ন্যাচারাল ব্যাপার স্যার, এটা সাধারণ ব্যাপার। একটা আমার যদি কোনো মেয়ে থাকে, যদি আমার বন্ধু বান্ধবের কোনো মেয়ে থাকে এবং সেই মেয়েটি পড়াশোনা করছে, সুস্থ সবল সুন্দর, সে হঠাৎ করে সেমি স্পেশাল চাইল্ড বা স্পেশাল চাইল্ডকে বিয়ে করবে কেন? বিবাহ একটা সিকিউরিটির জায়গা, নিরাপত্তা নির্ভরতার জায়গা। আমি যখন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন বা প্রেডিকশন করব, তখন মানুষকে আমি কখনো আনন্দ দেবার জন্য মন গড়া সুখের কথা বলতে পারি না। এই জাতকের পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং বিয়ে হবে। আন্ডারস্ট্যান্ডিং বিয়ে মানে কি? আন্ডারস্ট্যান্ডিং বিয়ের কিন্তু আলটিমেট কোনো সময় হয় না, যদিও যে সময়টা যাচ্ছে 2027 পর্যন্ত, এই সময়টা বিবাহের ক্ষেত্রে আদর্শ। আন্ডারস্ট্যান্ডিং বিয়ে মানে, আমি আবার বলছি, তোমরাই আমাকে নিয়মগুলো বলেছো তাই জন্যই বলছি, আমি কিন্তু কোনো নিয়ম জানি না। যদি বিন্দুমাত্র কোন ধর্ম বা কোন মানুষকে আঘাত দিই কথার মধ্যে দিয়ে, তাহলে আমাকে যেন একদম গোবেচারা বা অর্বাচীন বা একদম অশিক্ষিত বলে ক্ষমা করে দেয়া হয়। তোমরাই বলেছো মুসলিম প্রবণতাই নাকি মাস্তুত পিস্তুত ভাই বোনের সাথে সম্পর্ক স্থাপন, বৈবাহিক সম্পর্ক স্থাপন করা সম্ভব। এইভাবেই কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে বিবাহ দিতে হবে। জেনুইন কোন মেয়েকে, একটা খুব সুস্থ সবল, বা দেখা যাচ্ছে সেও একটা মানে সেমি স্পেশাল চাইল্ড বা স্পেশাল চাইল্ড মতন, তাহলে সেরকম কাউকেও জোগাড় করতে হবে। তার আইডিয়াটাও আমি পরবর্তীকালে দিয়ে দিচ্ছি। কিন্তু এরকম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে বিবাহ দিতে হবে। ন্যাচারাল কোনো মেয়ে অকস্মাৎ কিন্তু বিয়ে করতে চাইবে না, বা এই জাতকের বিয়ে হতে চাইবে না। এবং রবি শুক্রের একত্রীকরণ এবং শুক্র এবং সূর্য রবির একত্রীকরণ এবং বুধ রাহু এবং চন্দ্রের একত্রীকরণের যেটা, সেটা হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিং করে। তোমাদের ধার্মিক প্রবণতার মধ্যে, তুমি নিজেই বলেছো, এই জাতকের বাবাই বলেছে, আমি বলছি না, যদি দেখা যায় কোন রকমের আত্মীয়দের মধ্যে কোনো মেয়ে কাউকে পাওয়া যায়, তাহলে সেরকম বিয়ে দেওয়া যেতে পারে। তা না হলে কোনো স্পেশাল চাইল্ড, কোনো মেয়ে দেখা যাচ্ছে কথা বলতে পারে না, সেও সেমি স্পেশাল চাইল্ড টাইপের, তাহলে তার সাথে বিয়ে দেওয়া যেতে পারে। এরকম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে কিন্তু বিয়ে দেওয়া যেতে পারে। 2027 পর্যন্ত দারুণ সময় রয়েছে। কিন্তু আবার বলছি, বিয়ে যে করবে, পাত্র বা পাত্রী দুজনেরই সম্মতি ভীষণ প্রয়োজন। এই জাতকটি বারবার ধরে কিন্তু আমাকে এসে বলেছে, আমি এখন বিয়ে করব না, করব না, করব না, আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করবো। এই তো সবে আর্নিং শুরু করেছে। আমি না থাকলে এখনো সে পাজল ওই স্ক্যাটারলি মুভ করতে, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করতে। দ্বিতীয়ত, তুমি যেখান থেকেই পাত্রী চয়ন করো না কেন, মাথায় রাখার প্রয়োজন আছে পশ্চিম দক্ষিণ দিক, অর্থাৎ নৈঋত কোণ যাকে বলা হয়, দক্ষিণ পশ্চিম কোণ বা পশ্চিম দক্ষিণ কোণ, এই যে কোণটা, এই কোণ থেকে যেন কোনো পাত্রীকে চয়েস না করা হয়, এবং সেই পাত্রীর নাম যেন এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে কখনো না হয়। এই যে নৈঋত কোণ, দক্ষিণ পশ্চিম কোণকে যদি অফ করা হয়, তারপর যে কোনো দিক বা যে কোনো কোণ কিন্তু সঠিক আছে। কিন্তু সবচেয়ে পাওয়ারফুল কোণ যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু উত্তর পশ্চিম কোণ। পূর্ব পশ্চিম উত্তর, উত্তর পশ্চিম কোণ, যেটাকে বায়ু কোণ বলা হচ্ছে। তেমন উত্তর পশ্চিম কোণটা কিন্তু সবচেয়ে পজিটিভ। সেই দিক থেকে যদি পাত্রী চয়েস করা যায়, এবং তার নাম যদি এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে না হয়, তাহলে কিন্তু টেরিফিক সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম কিন্তু হয়ে যাচ্ছে, এই জাতকটির বিবাহের পর জাতকটি এবং জাতকটির ওয়াইফকে আলাদা রাখতে হবে বাড়ির মানুষজনদের থেকে। কেননা মা এবং বৌমার মধ্যে কিন্তু একটা মারাত্মক ইগো প্রবলেম, বা একটা দেখা যাচ্ছে আড়ালে আবডালে ওর নামে নিন্দা করছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? সুতরাং বৌমা আর মাকে কখনো কিন্তু একসাথে রাখা যাবে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে,
নরমালি যদি আমি দেখা গেল যে কোনো কারণে অনেক গরিব মানুষ দেখা গেল মেয়েকে বিয়ে দিতে পারছে না, বিয়ে দিয়ে দিল, একটা এ তো সেমি স্পেশাল চাইল্ড বা স্পেশাল চাইল্ড, এটাকে অস্বীকার করে লাভ নেই। যদি আন্ডারস্ট্যান্ডিং মানে মনিটরি আন্ডারস্ট্যান্ডিং হয়, আমার কাছে 1 পয়সা নেই আমি জানি, তাহলে তুমি বিয়েই দেবে না। যদিও এই ধরনেরও দেখা গেল কোনোভাবে কোনো কিছু হলো, মনে রাখবে একদম পিওর যে সুস্থ, কোন রকমের সেমি বা স্পেশাল চাইল্ডের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু সে অবৈধতা তার মধ্যে গ্রাস করতে পারে। সেটা বিবাহের 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর, যাই হোক না কেন। কেননা স্ত্রীর দিক থেকে, কেননা রবি এবং শুক্রের একত্রীকরণ কর্মফলের জায়গায় যখন হিট করছে, বন্ধুত্বের জায়গায় যখন হিট করছে এবং পার্টনারশিপের জায়গাটাতেও নেগেটিভ করে দিচ্ছে, তার মানে দ্বিচরিত্র কাজ করা। সুতরাং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাও কিন্তু স্ত্রীর দিক দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ছেলেটির নেগেটিভিটি কোনো কিছু নেই, কেননা আমি নেগেটিভিটিকে অফ করেছি অন্তত পুরো। এবার বৈবাহিক রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের জায়গায় আমি পরে আসছি। এবার স্ত্রীর বৈশিষ্ট্যগুলো বলি। এই জাতকটির স্ত্রীর বৈশিষ্ট্য কি ধরনের হতে পারে? তাহলে কি হচ্ছে, এর পাত্রী চয়েস করতে হবে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে। বললাম আন্ডারস্ট্যান্ডিং মানে কি, এবং নৈঋত কোণ, দক্ষিণ পশ্চিম কোণটা কিন্তু সবচেয়ে নেগেটিভ, আর বায়ু কোণ অর্থাৎ উত্তর পশ্চিম যে কোণটা সেটা কিন্তু সবচেয়ে পজিটিভ। STM দিয়ে যেন নাম না হয়, যেমন মা আর বৌমার মধ্যে বন্ডিং কিন্তু পজিটিভ হবে না। স্ত্রী কিন্তু পরবর্তীকালে যদি একদম সুস্থ সমর্থ কোন স্ত্রী হয়, তাহলে পরবর্তীকালে অবৈধতা গ্রাস করতে পারে। মাথায় রাখার প্রয়োজন আছে, এই জাতকটির যখন স্ত্রী নির্বাচন করা হবে, তার যেন কখনো জোড়া ভুরু না হয়। অনেক সময় ফ্ল্যাগিং কি বলে, ন্যাচারাল অবস্থায় অকস্মাৎ দেখতে হবে, তার কোনো জোড়া ভুরু যেন না হয়। আর মেয়েটির কখনো যেন কটা চোখের মনি না হয়। আমি আবার বলছি, যখনই এর কোনো পাত্রী ফাইন্ড আউট করা হবে, তারপর কিন্তু তার একবার প্রেডিকশনও করা প্রয়োজন। কেননা এর বাবা কিন্তু আত্মীয়দের মধ্যেই একটি মেয়ের কে চয়েস করেছিল, যে কারণের জন্যই হোক তার প্রেডিকশনটাও কিন্তু করিয়েছিল। মেয়েটি কিন্তু খুব ভালো ছিল, আমি প্রেডিকশনের মধ্যে দিয়েও বলেছিলাম। সেরকম যেই মেয়েটির সাথে বিয়ে হবে, একবার প্রেডিকশন করিয়ে নেওয়া প্রয়োজন। হ্যাঁ, তখন অনেক সময় দেখা যায় এই যে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হলো না, তবুও মেয়েটা কিন্তু আলটিমেট ভালো। কেমন, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে কি হচ্ছে, জোড়া ভ্রু যেন মেয়েটির না থাকে, কটা চোখের মনি যেন মেয়েটির না থাকে, আর 5 ফুট 2 ইঞ্চি বা 5 ফুট 3 ইঞ্চির অধিক যেন হয়, যেন কখনো বেটে না হয়। বিশেষ করে 5 ফুট মিনিমাম 5 ফুট 2 ইঞ্চি যেন তার হাইট হয়। কেমন চয়েস, এটা কিন্তু খুঁজে বের করতে হবে। আবার স্যার আপনি বের করে দিন, আপনি ঘটক, তা কিন্তু নয়। মাথায় রাখার প্রয়োজন আছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর 8 to 9 কানেকশন। ফোর্সফুলি কন্যা পক্ষের কাছ থেকে কোনো সম্পত্তি আদায় যেন না করা হয়। যেদিন করা হবে সেদিন ছেলেটার এই 11th হাউস 5th হাউসের জায়গাও নেগেটিভ হয়ে যাচ্ছে সন্তানের ক্ষেত্রে এবং কর্মে উন্নতির ক্ষেত্রে, তখনই প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। কেমন, সুতরাং মেয়ে কন্যা পক্ষের কাছ থেকে ফোর্সফুলি, তারা হেসে খেলে কোনো কিছু দিচ্ছে আলাদা, কিন্তু কখনো কিন্তু ফোর্সফুলি কখনো কোনো সম্পত্তি আদায় করা যাবে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, কন্যার বাবা, দেখা গেল কন্যার বাবা নেই, মারা গেছে, তাহলে কন্যা যে বড় হচ্ছে সেখানে পিতৃতুল্য যিনি রয়েছেন তার নেচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেননা যার কাছে পিতা এবং জনকের মধ্যে পার্থক্য রয়েছে। পিতা মানে হচ্ছে পালনকর্তা, আর জনক মানে যার ঔরসজাত সন্তান। তার জন্য পিতাকে কিন্তু গুরু, টিচার, পথপ্রদর্শককে পিতা বলা হয়। তাই জন্য আমরা ঈশ্বরকে পিতা বলি। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে যে পিতার প্রভাব, জনক থাকলে জনকের প্রভাব পুরোটাই প্রভাবিত হবে মেয়েটার দ্বারা। তাহলে বাবা বা পিতা, গুরু, টিচার, পথপ্রদর্শক যার কাছে পালিত হচ্ছে বা বাবা, তার নেচার কিন্তু মেয়েটার নেচারের মতন হবে। সুতরাং তার বাবাকে অবজার্ভ করা প্রয়োজন। তার বাবা যদি মালখোর, ফাটকাবাজ, ঘুষখোর এবং অসভ্য, দেখা যাচ্ছে চরিত্রহীন,
তাহলে মেয়েটার মধ্যে সেই নেচার কিন্তু আসবে। তাই মেয়েটাকে দেখার আগে তার বাবাকে দেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি জনক না থাকে তাহলে যার কাছে মানুষ হচ্ছে পিতৃতুল্য যিনি, তার নেচার দেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে। মেয়েটির সবচেয়ে বড় কথা, মেয়েটির চুল কিন্তু কখনো ববকাট হবে না। 693 কানেকশন এবং রাহুর অবস্থান যদি দেখা যায় মঙ্গল এবং সূর্যের দ্বারা প্রভাবিত, মেয়েটার কিন্তু কোনো কোগড়ানো চুল হবে না, প্লেন চুল এবং মোটামুটি ভাবে কোমর পর্যন্ত থাকবেই। কেমন? মেয়েটার চুল কখনোই হাফ কাটা বা কোগড়ানো কোগড়ানো ছেলেদের মতন চুল তা কিন্তু হবে না, মিনিমাম কোমর পর্যন্ত, তারও নিচে হতে পারে। আর মেয়েটার চুল হচ্ছে ন্যাচারাল চুল, কোনো কোগড়ানো একদম ওই ধরনের কিন্তু হবে না, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আর মেয়েটা কিন্তু একদম রোগা ট্যাং ট্যাঙে কখনো হবে না। আবার মেয়েটা কিন্তু মারাত্মক থুলো, মানে বালির বস্তার মতো কিন্তু হবে না, একটু বলে না গল্লু টাইপের মেয়ে সেরকম হবে, একটু গোলগাল টাইপের হবে, কিন্তু মেয়েটা একদম মোটা ওরকমও নয়, আবার দেখা যাচ্ছে মেয়েটা একদম রোগা ওরকম ধরনের নয়, মুখটা কিন্তু তার গোল হবে। জ লাইন যেটা বলে না চিক্স, ওটা এরকম অনেক মেয়ের দেখা যায়, সেটা নাকি দারুণ এখন তার ইম্পর্টেন্সই বেড়ে গেছে। আগেকার দিনে জ লাইন দেখা গেলে মারা থাপ্পড় মারতো, কিরে খাসপাস না নাকি। সুতরাং পরিষ্কার এরকম আমার মতন গোলগাল মুখ হবে, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। এই যে গোল মুখ, আমাদের গোল মুখ, মেয়েদের গোল মুখ, লক্ষ্মী ঠাকুরের মতন মুখ। আমি হিন্দু মুসলমান খ্রিস্টান দেখে বলছি না ভাই, আমি নর্মালি বলছি, কেউ কোনো খারাপ ভাবে নিও না। গোল মুখ হবে, গোল মুখ। হ্যাঁ, ওই জ লাইন, চোয়াল বসে গেছে, ডাইটিং করছে, কোনো দরকার নেই, ফালতু। একদম সুন্দর গোল গাল মেয়ে হবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি 7-9 কানেকশন শুক্র দ্বারা ক্যালকুলেশন করি, মেয়েটি কিন্তু মিশুকে হবে, একটু মোটামুটি ভাবে হাসবে সারাক্ষণ, হ্যাঁ করে এক্সট্রাঅর্ডিনারি। আজকালকার বেশিরভাগ ক্যালকাসিয়ান মেয়েদের মতন, মানে ওভার স্মার্ট, সব মেয়ে নয় কিন্তু তাও বেশ কিছু মেয়ে তো রয়েছে, ওরকম ধরনের হবে না, কিন্তু মেয়েটা মিশুকে হবে। কিন্তু মেয়েটা একটু কি হবে, একা থাকতে পছন্দ করবে, একটু একা সেরে হবে, সকলের সাথে যেতে হা করবে না, অহেতুক। অহেতুক হাসা মানে কি, ভেতরটাই দুঃখে ভরা। একটা মারাত্মক কাহিনী আছে আমার, তিন চুলাই বোধহয় নাম, পাহাড়ে গিয়েছিলাম সেখানে, ওরে বাবারে বাবারে, সে কাহিনী পরে একদিন বলবো। সারাদিন ধরে মেয়েটা হাই করলো, সারা রাত ধরে কাঁদলো, আর পাশের রুমেই ছিলাম আমি, হ্যাঁ আমি আর আমার ছায়া সঙ্গী ছিলেন, দুজনেই বসে রয়েছি। একজন হাজবেন্ড ওয়াইফ, আরেকজন হাজবেন্ড ওয়াইফ। সারা দিন ধরে যেই মেয়েটা হাসলো, সেই মেয়েটা বন্ধুকে নিয়ে নিরুদ্দেশ রাত্রিবেলায়, হ্যাঁ মাল খেয়ে আউট। কি আর বলবো ভাই, আজকালকার যুগের, আজকে স্বাধীনতা দিবস, এই সমস্ত কথা আমি বলতে চাই না, তাই জন্য এক্সট্রা ওভার অ্যাক্টিং করে কখনো নয়। চোখ থাকবে, চুপচাপ থাকবে, কিন্তু মিশুকে টাইপের হবে। কিন্তু শাশুড়ি মায়ের সাথে বন্ডিং কিন্তু ঠিক হবে না। শাশুড়ি মায়ের কিছু দোষও আছে, কিন্তু সেটা আমি সামনাসামনি বলে দেবো। শাশুড়ি মায়ের অনেক দোষও রয়েছে। হ্যাঁ, আমার সামনে এসে বরকে হা করছে, চিৎকার চেঁচামেচি করার জন্য ঘর আছে, অবশ্য কি হয়, আমাকে বাবা বলে মনে করে তো, এবং আমার কাছে এসে জোর পায় যে অন্তত এখন বর আমাকে আর ঝাড়পুচ খিস্তি করবা মারতে আসবে না। সরি টু সে, যদিও আমার ছেলেটা খুবই ভালো, কিন্তু রেগে গেলে যেটা হয়, কেননা পুরুষের ওই যে ঋণের বোঝা বড় মারাত্মক জিনিস। মেয়েটা কিন্তু ডেফিনিট ভাবে যেন শিক্ষিতা হয়, শিক্ষিতা। যদি গ্রাজুয়েট পর্যন্ত গ্রাজুয়েশন করে থাকে, তাহলে পরবর্তীকালে কিন্তু কোনো হাতের কাজ বা কোনো কাজ এইগুলো যেন জানে। চাকরি পেতেই হবে নট নেসেসারি, কিন্তু ও শিক্ষিতা যেন হয়। অশিক্ষিত ক্লাস 2 পাস 5 পাস তা যেন কখনো না হয়, শিক্ষিতা যেন হয়। কর্মরতা হোক চাই না হোক, শিক্ষিতা যেন হয়। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। গায়ের রংটা কিন্তু উজ্জ্বল শ্যামবর্ণ বা ফর্সা হবে, কালো টাইপের মেয়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। 639 কারেকশন, মঙ্গল শনির কারেকশন কোনো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না। বা শুক্র দ্বারা রবিকে যখন হিট করছে, অ্যাকচুয়ালি কিন্তু দেখেই ফর্সা বলে মনে হবে। আমাদের গায়ের রং যেমন কুচকুচে কালো, আমরা তো কুচকুচে কালো, আমাদের মতন নয়, আমাদের চাইতে ফর্সাকে বলা হয় উজ্জ্বল শ্যামবর্ণ। আর আরেকটা ফর্সা মানে হচ্ছে ডেফিনিট ভাবে ফর্সা বলতে যেটাকে বোঝা হয়, হ্যাঁ সেই ফর্সা দেখেই বোঝা যায়, ফর্সা কালো নয়। আমরা যেমন কুচকুচে কালো, আমার মতন গায়ের রং নয়, আমার চাইতে ডবল মানে উজ্জ্বল শ্যামবর্ণ হতে পারে, বা
ফর্সা, কিন্তু আলটিমেট ফর্সাই আমি যেটা লক্ষ্য করতে পারছি, এটা কিন্তু ফাইন্ড আউট করার প্রয়োজন আছে। কন্যার যেন ভাই কখনো না থাকে, বা কন্যা যেন কখনো কোনো মতেই যেন আমাদের বাড়ির ছোট মেয়ে যেন না হয়, কন্যার ভাই যেন না থাকে, আর কন্যা যেন কখনোই বাড়ির ছোট মেয়ে না হয়। কেমন দেখা যাচ্ছে বই পড়তে ভালোবাসছে, বা দেখা যাচ্ছে মানে কি বলে সেলাই করতে ভালোবাসে, বা এই ধরনের কোনো কিছু ভালোবাসে, সারাক্ষণ টিভিতে হিন্দি সিনেমা বা নাচ দেখে যাচ্ছে, বা মোবাইল কুটুর কুটুর করে যাচ্ছে, এটা ভেরি ভেরি অবজার্ভ করার প্রয়োজন আছে। আমি আবার বলছি, মেয়ে ফাইন্ড আউট করা হয়ে যাবার পরে, স্যার সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি, এই ধরনের এই হয়েছে, আপনি একটু দেখে দিন। আমার একটি মেয়ে আছে, স্টুডেন্ট, তার বয়স একটু মোটামুটি বেড়ে গেছে, খুব একটা বেশি নয়, ওই 25, 27, 28 এরকম হবে। তার বিয়ে কিছুতেই হচ্ছিল না। এবার আমি বলে দিয়েছিলাম এই দিক থেকে এই ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তার বিয়ে পুরো এখন পাক্কা, এবং মেয়েটাও কোয়ালিফাইড, জামাই আরো কোয়ালিফাইড, একটা পয়সা করি প্রশ্নই নেই। মেয়ে হচ্ছে মানে কি বলবো হীরার টুকরা, অধ্যাপিকা, সুতরাং কোনো ব্যাপারই নয়। এবার কি, এবার তার মা, সেও আমার মেয়ে, সে বলছে স্যার আপনার জন্য কোনো কিছুই আমার জন্য নয়, আমি শুধু বলে দিলাম যে এই দিক থেকে ফাইন্ড আউট করো, এই এই ক্রাইটেরিয়া যেন ফুলফিল হয়। সেগুলো তারা করতে পেরেছে। স্যারা কি আমাকে বলেছে যে স্যার আপনি কেন, আপনি খুঁজে দিন, বলেনি কিন্তু। শিক্ষিত অশিক্ষিতর মধ্যে অনেক পার্থক্য ভাই, অনেক পার্থক্য। তাহলে যাই হোক, হয়ে গেল। একটা কথা প্রথমেই যেটা বললাম, ওভার রিয়াক্ট যেন কখনো না করে কোনো কিছুতেই। কিছু একটা বললো, মা আপনি আমাকে এরকম বললেন, এমন চিৎকার, দেখা যাচ্ছে পাড়া পড়োশি সব জমা হয়ে গেল, তা কিন্তু নয়। ও কিন্তু কাঁদলেও চুপিসারেই কাঁদবে, এর ওয়াইফ যিনি হবেন হাসলেও কিন্তু সেরকম ওভার রিয়াক্ট কখনো করবে না, কেমন, এবং ওভার কনফিডেন্টও সে কিন্তু কখনো থাকবে না। দেখা যাচ্ছে কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে, সারাক্ষণ নার্ভাস থাকবে, সেটা খুব প্রয়োজনও, এবং স্বেচ্ছাচারী কখনো কিন্তু যেন না হয়। একটা মানুষ, আমি আবার বলছি, আমি বারবার ধরে বলেছি না, বেশি বলতে গেলেই আমি উল্টো পাল্টা কথা বলে দিই, তাই জন্য বলতে চাই না, কিন্তু একটা মানুষ কতটা কন্ট্রোলের মধ্যে রয়েছে, একটা মানুষ কতটা সংস্কারী, একটা মানুষের মধ্যে কতটা আভিজাত্য রয়েছে, একটা মানুষের মধ্যে কতটা সংবেদনশীলতা, পুরোটাই কিন্তু পোশাক দ্বারা নির্ধারণ করা যায়। যারা যারা আমাকে দেখে তো বোঝা যায় না, সবকিছু কালো করে রেখে দিই, আমি অনেক বয়স্ক, ধরে নিলাম আমার চাইতেও বয়স্ক, তাদেরকেও বলছি, আর যারা বয়স্ক হয়ে উঠছো, যাদের বয়স 45, 50, 55, তাদেরকেও বলছি, আমার কথাটার মানে তোমরাই কেবল বুঝতে পারবে। একটা 20 বছর যতই শিক্ষিত হোক, বা যতই দেখা যাচ্ছে মানে কি বলবো, তারা নানান জায়গায় নানান মানুষের সাথে মেলামেশা করে, বিদেশে থাকে, কিন্তু কম বয়সীরা বুঝতে পারবে না। আমি যে কথাটা বললাম, এই কথাটা কিন্তু যারা বয়স্ক তারা বুঝতে পারবে। পোশাক বড় মারাত্মক জিনিস। জুতো দেখে, পোশাক দেখে, দাঁত দেখে, তাকানো দেখে একটা মানুষের পুরো চরিত্রটাকে বলে দেওয়া যায়, এবং এইটার পেছনে পিওর সায়েন্স কাজ করছে, ঠুনকো সায়েন্স নয়। ডিটেলসে বললাম। এরপরে তোমার যদি কোনো প্রশ্ন থাকে, এখানে একটা জিনিস করা যায়, এই বিবাহটাকে পজিটিভ ভাবে ত্বরান্বিত করার জন্য আমি অবশ্যই নেগেটিভিটি অফ করতে পারি। মানে দেখা যাচ্ছে আমি ধীরে সুস্থে, বা ছেলের মত হচ্ছে না, ছেলের মায়ের মত হচ্ছে না, মানে বিবাহটা যাতে চটজলদি একটু তাড়াতাড়ি করে দেওয়া যায়। দেখা গেল বিবাহটা আর 8 বছর পর, 6 বছর পর হলো, যদি সেইটাকে হিট করা যায়, তার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা যেতে পারে। তাছাড়া এমনি এই ছকের মধ্যে তার এমনি কর্মগত কোনো নেগেটিভিটির জায়গা আমি লক্ষ্য করতে পারছি না, বা যে কোনো জায়গা। এবং ছেলেটা তো টেরিফিক ছেলে, ঠিক খুব ভালো ছেলে, ছেলেটাকে বকাবকি দিই, কিন্তু ছেলেটাও আমাকে বাবা বলে ডাকে, ছেলেটার বাবাও আমাকে বাবা বলে ডাকে, ছেলেটার মাও আমাকে বাবা বলে ডাকে, হ্যাঁ, ছেলেটার দিদিও আমাকে বাবা বলে ডাকে, ছেলেটার জামাই বাবুও আমাকে বাবা বলে ডাকে। সুতরাং একটা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই অবশ্যই করা যেতে পারে। সেটা আমি হোয়াটসঅ্যাপ মারফত কথা বলে নেবো, তুমি অফিস মারফত জেনে নিও। কেমন, আজকের মতন এইটুকুই, নমস্কার।